রাজ্য সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা ওনার হাত থেকে পতাকা তুলে নিচ্ছে। তৃণমূল যুব কংগ্রেস থেকে ডিওয়াইএফআই এর পতাকা হাতে তুলে নিচ্ছে। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। সকল বেকারের কাজের দাবিতে ডিওয়াইএফআই লড়ছেই লড়বে। এখন আমাদের এই 21তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় যুবনেত্রী, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্যের নেতৃত্ব, আমাদের এই জেলার নেতৃত্ব এবং এই গোটা চত্বরে যারা সামনে বসে আছেন তাদের মধ্যে অসংখ্য কর্মীরা আছেন, নেতৃত্বরা আছেন, যারা আমাদের এই গোটা রাজ্যের দেশের ছাত্র যুব आंदोलনের प्राक्तन नेतृत्व। और जहां तक हम लोगों का आवाज जा रहा है, कोई सामने आकर सीना तान कर हम लोगों का बात सुन रहा है और कोई दूर खड़ा रहकर इत्मीनान से हम लोगों का बात सुन रहा है। सामने আসতে এখনো পর্যন্ত বুকে ধকধক করছে। এই আজকে দুজন এসে মঞ্চে ডিওয়াইএফআই ঝান্ডা ধরেছে। আমরা কথা দিচ্ছি, লড়াইয়ে থাকুন। আগামী দিনে দূর থেকে ভাষণ শুনতে হবে না, কাছে এসেই ভাষণ শুনবেন। যে দুজন আমাদের সাথী আজকে এই ঝান্ডাটা ধরেছেন, তাদের সঙ্গে অসংখ্য ছাত্র যুবরা আছে যারা আজকে সমাবেশে এসছেন, যারা সংগঠনের ভেতরে আছেন, এখনো অবধি অনেকে ভেতরে নেই, বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা এই সবার জন্য বলছি, আমাদের ঝান্ডাটা না সস্তা নয়, খুব দামি ঝান্ডা। এটা একবার হাতে ধরা মানে এর দায় এবং দায়িত্ব দুটোই নিজের কাঁধে নেওয়া। আর ডিওয়াইএফআই এর ঝান্ডা যখন হাতে ধরেছি তখন মইদুলের মতন শেষ দিন অবধি এই ঝান্ডা কাঁধে আর হাতে ধরে রাখতে হবে। সেই সাহস আর সেই জেদটা নিজেদের মধ্যে রাখতে হবে। ये झंडा पकड़ना इतना आसान नहीं है। इस झंडा इतना भारी है कि आपका कंधा भी बैठ सकता है, किंतु আপনি বসে যেতে পারবেন না। তাই যারা ঝান্ডা ধরছি, যারা ঝান্ডা প্রতিদিন ধরছি আর আজকে যারা ধরলেন, তাদের কাছে আমাদের একটাই আবেদন, এ অনেক গর্বের ঝান্ডা, এ অনেক অহংকারের ঝান্ডা, এ অনেক আত্মত্যাগের ঝান্ডা, এ অনেক স্বপ্নের ঝান্ডা। এর মর্যাদা যাতে কোথাও এক চুল না কমে তার দায়িত্বও আমাদেরকে নিতে হবে। আজ 10ই মে আমাদের রাজ্য সম্মেলন হবে মুর্শিদাবাদে 21 থেকে 23 জুন। এর আগে 21 অক্টোবরে রায়গঞ্জে সম্মেলন হয়েছে, তার আগে ডানকুনিতে সম্মেলন হয়েছে, তার আগের সম্মেলনটা হয়েছিল মেদিনীপুরে। মেদিনীপুরের আমাদের এক কমরেড, লোকাল কমিটি, ইউনিট কমিটি, জোনাল কমিটির নেতা কমরেড গৌতম মিত্র, মেদিনীপুরের ঝাড়গ্রাম অবিভক্ত মেদিনীপুরের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, জানেন যে পশ্চিমবঙ্গে মানুষের বিচারে নির্বাচিত হওয়া একটি গণতান্ত্রিক বামপন্থী সরকারকে ফেলে দেওয়ার জন্য পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ থেকে শুরু করে বান্দোয়ানের 2 জন বামপন্থী কর্মীকে পুড়িয়ে মারার থেকে শুরু করে এই গোটা মেদিনীপুর জুড়ে দিনে তৃণমূল আর রাতে মাওবাদী আর আজকে যারা হনুমানপন্থী হয়েছে মানে বিজেপি হয়েছে, এরা সবাই মিলে একসাথে খুনের হত্যালীলা সেখানে শুরু করেছিল। সেরকমই একজন কমরেড ছিলেন কমরেড গৌতম মিত্র। এই যেমন আজকে আমি টুকাই মানে শুভ্রজিৎ দাস এই জেলার সেক্রেটারি, কমরেড সুনীল মাহাতো আমাদের পুরুলিয়া জেলার নেতা, ধ্রুব আমরা যেমন রাজ্যের সেক্রেটারিয়েট মেম্বার, কমরেড গৌতম মিত্র আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য। বাড়ির সামনে এরকমই মে মাসে আপাদ মস্তক তৃণমূল পিটিয়েছিল।
হসপিটালে ভর্তি করা হলো। হসপিটাল বললো যে একে বাঁচানো মুশকিল আছে, একে কলকাতা নিয়ে যাও। SSKM-এ ভর্তি করা হলো। বাড়িতে স্ত্রী, সন্তান। এই আজকের দিনে 10ই মে কমরেড গৌতম মিত্র মারা গেলেন, মারে তৃণমূলের। কেউ ধরা পড়েছে? না। কেউ শাস্তি পেয়েছে? না। কেন পেল না? कोई किसी को पीट कर खून कर देगा, कातिल कर देगा, लेकिन किसी को सजा नहीं मिलेगा। ना पाবে না সাজা। কেন পাবে না? আরজি করেও তো পায়নি কেউ সাজা। পেয়েছে? পেয়েছে? গোটা দক্ষিণ দিনাজপুর জুড়ে সারের কালোবাজারি চলেছে, হ্যাঁ কি না? কেউ সাজা পেয়েছে? वीडियो को दिखाई नहीं देता। एक हिंदी फिल्म है, उसका नाम है वो 7 दिन। শুনেছেন? একটু যারা আমাদের বাপ কাকাদের বয়সী আছে তারা জানতে পারেন। वो 7 दिन অনিল কাপুর का फिल्म था। এখন আমরা ও 7 दिन বলছি, তো এখানে যারা আমাদের বাপ কাকাদের বয়সী আছে তারা অনিল কাপুরের ফিল্ম বলছে। আর আমরা যদি বলছি যে ও 7 दिन, তো শুভেন্দু বলছে আমি কি একা টাকা খেয়েছি নাকি? ও 7 দিনের সঙ্গে শুভেন্দু টাকা খাওয়ার কি সম্পর্ক কেউ বুঝতে পারছে না। কিন্তু যখন 26,000-এর চাকরি চলে যায় তখন সবাই বলছে এটা তো 2 2 4। এইখানেই শুভেন্দু 7 দিন হোটেল ভাড়া নিয়ে টাকা তুলে নিয়ে আর ব্যাগে পুরে নিয়ে গেছিল চাকরি বিক্রি করার। সাজা হুয়া কিসি কো? কিসি কো না। কেন হয় না? সরকার যখন অত্যাচারীদেরকে, খুনিদেরকে, ধর্ষকদেরকে, লম্পটদেরকে, চোরদেরকে, দুর্নীতিগ্রস্তদেরকে, দাঙ্গাবাজদেরকে শাস্তি দিতে চায় না, তখন তারা শাস্তি পায় না। নইলে তো এত পুলিশ আছে, হিলির বর্ডারে তো এমনি এমনি ফেন্সি ডিল পাস হয়ে যায়, হয় না? পুলিশ বলছে গান্ধীজি চোখে দেখলে বাকি ফেন্সি ডিল দেখতে পাবো। আচ্ছা, হিলির বর্ডারে আর কি কি পাস হয় না বলুন তো? ওভারলোডেড গাড়ি, ড্রাগস, গাঁজা। পুলিশ বলছে ও কথা মুখে আনতে নেই, কেন না দিদি মানা করে দিয়েছে। বললো তাহলে? বললো কালীর ঘাটে 25, আমাদের কাছে 75 থাকলেই সব মিটমাট। আমরা কোথায় যাব? আমরা বেকার ছাত্র যুবরা। हाँ, 21वां सम्मेलन का খোলা অধিবেশন है। আমরা আমাদের মঞ্চ থেকে কমরেড দীনেশ মজুমদার, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এই সংগঠনের, যে সংগঠনের ভিত স্থাপন করেছিলেন ভগৎ সিংরা, সেই সংগঠনকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাইছি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সমাজতন্ত্র মানে সবাইকে খেতে খেতে হবে, কেউ লুটে নিজের ভুঁড়ি বাড়াতে পারবে না, এর নাম হলো সমাজতন্ত্র। এর বাইরে আর কাউকে সমাজতন্ত্র বলে না। এইটাই তো চাইছি, এর বাইরে তো কিছু চাই না। ঠিক যখন এখন সমাজতন্ত্রের লক্ষ্যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ডিওয়াইএফআই দক্ষিণ দিনাজপুর জেলার 21তম সম্মেলন আর একটু পরে শুরু হতে চলেছে, তখন বর্ডারে ঝন্টু আলী শেখ, দীনেশ কুমাররা শহীদ হয়ে গেলেন। এ ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগামে 26 জন সন্ত্রাসবাদীদের হাতে নিজেদের প্রাণ দিয়ে আজকে প্রমাণ করলেন যে গোটা ভারত এক আছে, এখানে ধর্ম, জাতি, রাজনীতি আলাদা কথা বলবে না। पाकिस्तान चाहा था आतंकवाद के जरिए লাগিয়ে দাও ঝামেলা, এখানে ধর্মে ধর্মে, জাতে জাতে। কিন্তু 26 জন নিজেদের প্রাণ দিয়ে আর সেনারা বর্ডারে আতঙ্কবাদকে শেষ করার জন্য, সন্ত্রাসবাদকে শেষ করার জন্য যে লড়াইটা লড়ছে, তাতে আমাদের ভারতের ভেতরেও কিছু মানুষের মন খারাপ হয়ে গেছিল, কারণ তারাও কেউ কেউ আছেন যারা পাকিস্তান আর সন্ত্রাসবাদীদের মতন এই ভারতবর্ষের মাটিতে ধর্মের নামে হানাহানি করতে চাইছে। তাই তো মুর্শিদাবাদ, তাই তো আসানসোল। আর যখন টিভির মধ্যে দাঁড়িয়ে
বসে বিক্রম মিশ্রীরা একদিকে কুরেশিকে আর একদিকে ভেমিকা সিংকে বসিয়ে নিয়ে আর যখন পরপর প্রেস মিট করছে, তখন ওই দাঙ্গাবাজ আর ধর্মের নামে যারা রাজনীতি করতে চাইছে, যারা এই ভারতবর্ষের মাটিতে কাশ্মীর আর পহলগামকে দিয়ে আতঙ্কবাদকে জড়িয়ে यहाँ पर धर्म के नाम पर এখানে ঝামেলা লাগাতে চেয়েছিল, তাদের গলে গালে ঠাস ঠাস করে চড় মেরেছে। এইটা আমাদের ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষকে বাঁচিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। লড়না है सीमा पर जवान और खेतों पर किसान, একসাথে লড়ছে না। একটা মেয়ের গোটা শরীরের সব থেকে সুন্দর জিনিস কি গো? তার চুল। চাকরির দুর্নীতির বিরুদ্ধে আমাদের হবু দিদিমণি মিডিয়ার সামনে চোখের জল ফেলতে ফেলতে খুঁড়ে করে নিজের মাথার চুলটাকে ফেলে দিল। লড়াই নয় লড়াই। একটা সরকারি মেডিকেল কলেজের ভেতরে একজন 18টা অন ডিউটি একজন ডাক্তার মেয়েকে রেপ করে খুন করে দিল, আর তাকে কারা খুন করলো, রেপ করলো এটা জানার জন্য যখন ডিওয়াইএফআই এসএফআই গাড়িটা আটকে দিল, এটা লড়াই নয়? পশ্চিমবঙ্গের ভেতরে আমাদের কারখানাগুলোকে বাঁচানোর লড়াই, আমাদের 100 দিনের কাজকে বাঁচানোর লড়াই, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই, দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই, দুষ্কৃতী রাজের বিরুদ্ধে লড়াই, সেটা লড়াই নয়। देश के सेनारा सुरक्षित रखे, अपना जान को हथेली पर रखते हुए आतंकवाद के खिलाफ वो लोग लड़ रहा है। पूरा देश भर आज उन लोगों के साथ है। गोटा देशे साधारण मानुष एकट्ठा হয়ে আছে। जब बाद में देखा जाएगा, প্রথমে আতঙ্কবাদকে শেষ করো। আতঙ্কবাদ যদি জারি থাকে তাহলে রুটি রুজির লড়াই কি করে হবে? সেইটাই তো লড়াই। আর ভারতবর্ষ সুরক্ষিত তখনই থাকবে যখন ভেতরের আভ্যন্তরীণ সুরক্ষাও গ্যারান্টি হবে। খাবার, পড়ার, কথা বলার, চাকরি পাবার, রোজগার করার, তার যে স্বাধীনতা, তার যে অধিকার, তার যে লড়াই, সেই লড়াইটাও তো বলেছে আমাদের এখানে ওরা। 20,000 তাঁত শিল্পী, তাঁত মেশিন গুলোতে ঝুল পড়ে গেছে, ঝুল। শহরে মাত্র 3,000 লোক আছে যারা বাপ ঠাকুরদাদের এই তাঁত শিল্পকে বাঁচানোর জন্য জান কবুল করে লড়াই করছে। সরকার কাহা পর হ্যাঁ? বলছে ও শুধু কয়লার বালির টাকা গুনছে, ও নেই ও। কি হবে আমাদের এখানে? গোটা দক্ষিণ দিনাজপুরে একটা মেডিকেল কলেজ আছে, কেন নেই? सीना ठोक कर बोलते हैं कि उन्नयনের বন্যা বইয়ে দিচ্ছি, দাঁত হাজার চুলকানি হলে পর্যন্ত রেফার করে দিচ্ছেন, আর এসএসকেএম ছুটতে হচ্ছে, নইলে কলকাতা, নইলে বর্ধমান, নইলে দুর্গাপুর চলে যেতে হচ্ছে হার্টের অপারেশন করার জন্য। আর এখানে বগল বাজিয়ে বলবেন যে আমি কৃষি বিপণনের আর ক্রেতা সুরক্ষার মন্ত্রী। তার মন্ত্রী আমি? কি করে মন্ত্রী হলেন গো? 10 ঘাটের জল খেয়েছে, লজ্জা করে না? একবার তৃণমূল, একবার বিজেপি, একবার তৃণমূল, একবার বিজেপি। তৃণমূল অফিসে যাচ্ছে তো ছেলে চামুন্ডারা বলছে যে দাদা তৃণমূলে না বিজেপিতে আছে গো। আবার বিজেপি অফিসে যাচ্ছে তো তৃণমূলের ছেলে চামুন্ডারা বলছে এই রে 2 ঘন্টা আগে আমাদের অফিসে এসেছিল। আগে ছিল কৃষি বিপণন মন্ত্রী, अब हुआ है ক্রেতা সুরক্ষা মন্ত্রী। ক্রেতা সুরক্ষা মানে যারা জিনিস কিনবে তাদের অধিকারকে সুরক্ষা করবে। জাহানদারদা বলেছে যে পয়সা দিয়ে চাকরি কিনেছে, আর চাকরি কিনেছে মানে ক্রেতা, আর ক্রেতাদের সুরক্ষা, ক্রেতাদের অধিকারকে সুরক্ষা করেছে, তাই 26,000-এর চাকরি বিসর্জন দিয়ে দিল বিসর্জন। শুনে তো একটু হাসি পাচ্ছে, মনে হচ্ছে মীনাক্ষী দি তো ভালোই খিল্লি করে বক্তৃতা দিচ্ছে। 22 লাখ পরিবারের
সামাজিক সম্মান, 22 লাখ পরিবারের পেটের ভাত, 22 লাখ পরিবারের ভবিষ্যৎটা কোন জায়গায় নামিয়েছে বুঝতে পারছেন? শুধু 22 লাখ ছেলে মেয়ে যারা পরীক্ষা দিল তারা না, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত একটার পর একটা প্রাইমারি স্কুলের গেটে তালা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকারটা। নেতাজি প্রাইমারি স্কুল ওই একদম বালুরঘাট থেকে হিলি পর্যন্ত একটার পর একটা স্কুলের গেটে তালা দিয়ে আর 22,000 दारू का दुकान का लाइसेंस बटोरे है ये सरकार। স্কুলের গেটে তালা পড়লে গরিব বাড়ির বাচ্চারা লেখাপড়া শেখার সুযোগ পাবে না গো। যার বাপের পকেটে পয়সা সে দিবে ইংলিশ মিডিয়ামে, আর যার বাপের পকেটে পয়সা নেই বলবে অমন মিড ডে মিল খেয়ে তোকে পড়তে যেতে হবে না, সব তো ফেল করা মাস্টাররা পড়াচ্ছে, তার থেকে চল টালি ভাটায় ইট ভাটায় আমার সঙ্গে যাবি, 2 পয়সা ইনকাম করবি, এবারে বর্ষাতে ঘরের চালটা ছাইতে পারবো। লেখাপড়ার প্রতি ভরসা উঠে যাচ্ছে। একটা সরকার চলা মানে মানুষকে একটা দিকে নিয়ে যাওয়া। কি চাইছে ডিওয়াইএফআই? সবার জন্য কাজ ও শিক্ষার অধিকারকে গ্যারান্টি করতে চাইছে আর তার সাংবিধানিক স্বীকৃতি চাইছে। क्या नाजायज मांग है हम लोगों का? কাজ করতে চাইছি, খাটতে চাইছি, খাটতে গায়ে গতরে খাটতে চাইছি, মেধা খাটাতে চাইছি, আর সরকারকে আমাদের গায়ে গতর আর মেধার পরিশ্রম দিতে চাইছি। সরকার বলছে আমি তোমার মেধার আর গায়ে গতর খাটাকে নিতে পারবো না। কেন? বলছে তোমাদেরকে যদি নিয়ে নি তাহলে পুঁজিপতি আর কর্পোরেটদের কাছে তোমরা সস্তায় কি করে নিজেদের গা গতর বেচবে, তাই ওদের কাছে সস্তায় যাতে তুমি বেচতে পারো, তাই আমার দরজা তোমাদের জন্য বন্ধ রাখলাম। এই যে কসমো বাজার, এর মালিককে দোষ দিচ্ছি না, এখানে যারা কাজ করছে তাকে দোষ দিচ্ছি না, কিন্তু সরকারকে তো বলতে হবে যে এখানের ভেতরে যে শপিং মলে, যে সেলিং এ সেলে, যে সমস্ত মার্কেটিং এ যে সমস্ত ছেলে মেয়েগুলো 12 ঘন্টা দাঁড়িয়ে বাথরুম না গিয়ে এখানে কাউন্টারে দাঁড়িয়ে থাকে, আর কে কি জামা কাপড় কিনবে, কে কি জিনিস কিনবে, 14টা জিনিস দেখে নাও, একটা জিনিসও পছন্দ না হলে একটা ছেলে মেয়ে বলবে না যে দাদা আপনি তো জামা কাপড় নিলেন না, 20টা জামা কাপড় দেখছেন কেন? যা দেখতে চাইবে তাই দেখাবে, যা দাম জিজ্ঞেস করবে তাই বলবে। ট্রায়াল রুমে গিয়ে 5টা কাপড় পরে নিন, এসে 5টাই রিজেক্ট করে দিন। এই সব ছেলে মেয়েগুলো মুখ ফুটে একটা কথা বলবে না। আপনি ছেড়ে দিয়ে আসবেন, আবার ভাঁজ করে তাকে তুলবে, বাথরুমও যেতে পারবে না, আর দিনের শেষে বেতন পাবে 12,000, 9,000, 15,000। সংসার চলে? চলে সংসার? কিন্তু ও যদি 12-15,000 টাকা না পায় তাহলে এ বাজারে চাল ডাল তেল নুন আটা মাছ মাংস জামা কাপড়ের দোকান চলবে না। ওর পয়সাতে বাজার মে রৌনক है, তাহলে ওর পয়সায় যদি তোমার বাজারের উজ্জ্বলতা আছে তাহলে ওর শ্রমকে সুরক্ষা দাও। এই মালিককে বলো যে তোমাকে 26,000 টাকা বেতন দিতে হবে, তুমি 8 ঘন্টার কাজ করো। যেদিন 60 বছর হয়ে যাবে এই ছেলে মেয়েগুলো কাজ করতে পারবে না, সেদিন এদেরকে পেনশন দাও। কাজ করতে এসে যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কাজ করতে গিয়ে যদি কোথাও হিট স্ট্রোক হয়ে যায়, মরে যায়, তাহলে ওকে এককালীন টাকা দাও, ওর বাড়ির কাউকে কাজ দাও। সরকার কাহা है? कहीं पर सरकार नहीं है। পুলিশ এতদিন টেবিলের তলায় ঢুকতো, আর সরকার এখন শুধু টিভির পর্দায় আর খবরের কাগজে খুঁজে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের বুকে বেকার ছেলে মেয়েরা আর ঠিকাতে যারা কাজ করছে তাদের শ্রমকে নিলামে তুলে দিয়েছে দেশের সরকারটা। আর আমরা যারা ঘর সংসার চালাতে চাই, বিয়ে করতে চাই, প্রেম করতে চাই, বাপ মাকে দেখতে চাই, নিজের একটা পরিবার, একটা তার ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই, আমি বাধ্য হয় 8,000, 9,000, 10,000 এই বাজারে কাজ করতে, নইলে পিঠে ব্যাগ নিয়ে অন্য রাজ্যে চলে যেতে, নইলে হিলির বর্ডারে দাঁড়িয়ে ফেন্সি ডিল পাচার করতে। আমাদের দোষ আছে? আমাদের দোষ নেই গো, নেই আমাদের দোষ। এই গোটা পশ্চিমবঙ্গের এত বড় একটা বেকারদের বাহিনী, যাকে দেশ রাষ্ট্র রাজ্য দেশ গঠন করার জন্য, রাজ্য গঠন করার জন্য কাজে লাগাতে পারত, তাদেরকে হেলায় প্রতিদিন আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। বলতে হবে না এর বিরুদ্ধে কথা? বলতে হবে না আমাদের গতরকে সুরক্ষিত দেবার জন্য আইন করো, আমাদেরকে সঠিক বেতন দেবার জন্য আইন করো?
কালকে আমি কাজ না করতে পারলে আমাকে পেনশন দেওয়ার জন্য আইন করো। তাই তো লড়াই চলেছে দেশ স্বাধীন হবার আগের থেকে। তাই তো এতগুলো শ্রমিকদের শ্রমকে সুরক্ষিত করার জন্য, মিনিমাম ওয়েজ ন্যূনতম বেতনের জন্য, পেনশনের জন্য, ছুটির জন্য, 8 ঘন্টা কাজের জন্য, তার জন্য তো আইন। दिल्ली का सरकार आया, मोदी और अमित शाह एक साथ बगल बाजिए बोललो যে কোনো আইন থাকবে না, 4টা শ্রম কোড বিল হয়ে যাবে। কি হবে শ্রম কোড বিলে? তুমি বেতন পাবে না, তোমাকে 12 ঘন্টার কাজ করতে হবে, তোমার পেনশন থাকবে না, তুমি বাঁচো আর মরো, তোমার কাছে আমার কোনো দায়িত্ব নেই। আর যদি কোনো কারখানায়, কোনো কাজের জায়গায় যদি 300 জনের কম শ্রমিক হয়, তাহলে এই গেটে ঝাঁপ বন্ধ করে মালিক চলে যাবে, তাদের দায়িত্ব কাউকে নিতে হবে না। করবো না তার বিরোধিতা? আমরা করবো না? बोलबो ना सरकार के जवाब नहीं मांगेंगे पॉलिटिकल पार्टियों से के साधारण मानुषेर भोटे जीते गेছো গো, যে গাড়িটাতে বসো তার পেট্রোলটা আমার পকেটের টাকায় আসে, যে বেতনটা নিয়ে বাড়ি যাও তার টাকাটা আমার পয়সা থেকে আসে, যে অফিসটাতে বসে কচকচ করে কলম দিয়ে আর একটা কাগজের উপরে নিজের নামটা সই করো, সেই অফিসের লাইট, ফ্যান, এসি, কলমের কালি, কাগজের পাতা সব আমার পয়সা থেকে আসে। তাহলে তুমি আমার জন্য কেন কথা বলবে না? কেন বলবে না কথা? इसीलिए वामपंथियों को विधानसभा के अंदर, पार्लियामेंट के अंदर और यहाँ पर दक्षिण दिनाजपुरेर माटीते गंगारामपुर থেকে শুরু করে গোটা জেলার पंचायत থেকে पौरसभा থেকে ताई लाल झंडा के दरकार क्यों? अरे लाल झंडा रहेगा तो किसी माय का लाल का हिम्मत नहीं होगा যে কোনো শ্রমিককে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করিয়ে দেবে। लाल झंडे का सरकार पश्चिम बंगाल में किसी माय का लाल का हिम्मत नहीं हुआ আমাদের মা বোনেদের দিকে চোখ তুলে তাকানোর, তাই এরা লাল ঝান্ডাকে ভয় পায় আর আমরা বামপন্থীদের পক্ষে কাজ করি। বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদার, ভগৎ সিংরা আমাদেরকে শিখিয়েছে পিঠ দেখিয়ে পালাবে না, লড়ে যাবে সামনে। হ্যাঁ, আমরা জানি অনেক ছাত্র যুবরা আছে যারা এখনো পর্যন্ত ভুল বুঝে, কেউ তৃণমূলের ছাতার তলায়, কেউ বিজেপির ছাতার তলায় বসে আছো। ভাই, তোমাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, নিজের বুকে হাত দিয়ে বলো তো, তৃণমূল আর বিজেপির যে ঝান্ডাগুলো টাঙ্গাও সেগুলো দেশ বিক্রি আর রাজ্যের চাকরি বিক্রির টাকা থেকে আসে না তো? আসে না তো? যে নেতার পিছনে ঘুরছো সেই নেতার নামে স্লোগান দিতে পারবে তো? যেই নেতাটা চোর নয় বা চুরির সাথে থাকেনি? আর কেন এত দাবড়া দাবড়ি করছো বাবা? পুলিশের ছাতার তলায় বেরোনোর তো 2 মিনিটের দম নেই। দম থাকলে পুলিশকে বাদ দিয়ে রাস্তায় নেমে দেখাও না তোমরা। পঞ্চায়েতের ভোট থেকে শুরু করে লোকসভার ভোট আর এলাকার সাধারণ মানুষের লড়াইয়ের মুখে পিঠখানা পুই মাচা না বানিয়ে দিয়েছে পাবলিক, মেরে তো গ্যারান্টি দিচ্ছি কেউ বাঁচাতে পারবে না তোমাদের। কে বাঁচাবে গো? পুলিশ? পশ্চিমবঙ্গে শহরে আর গ্রামে পুলিশের যা রেশিও, যে কত হাজার মানুষ পিছু একটা পুলিশ আছে, ও সংখ্যা লজ্জায় মুখে উচ্চারণ করতে পারবে না রাজ্যের পুলিশ মন্ত্রী। রিক্রুটমেন্ট নেই পুলিশে, নিয়োগ নেই, তো কাকে নিয়োগ করেছে? 1,30,000 সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করেছে। আর সিভিক ভলেন্টিয়ার গুলো ভাবছে যে আমরা তো একদম IPS IAS দের বেটা দাঁড়িয়ে আছি নীল সাদা ড্রেস পরে। এদের সমস্ত দহরম মহরম পিকআপ ভ্যানের উপরে, এদের সব ক্ষমতা, সব জারি জুরি বাইকওয়ালার উপরে, এদের লাঠি জোর টোটো চালকদের উপরে। জিনা হারাম করকে রাখ দিয়া এই লোকের। আর এরা ভাবছে আমাদেরকে কতই না ভালোবাসে পুলিশ। গায়ে থাকি তো, একটা ছাগলকে একটা মালিক ঘরের লোক পাতা খাওয়ায়, খুব যত্ন আত্তি করে। এখন ওই ছাগলটাকে একদিন পাড়াতে দুপুরবেলা, ভর দুপুরে, গরমে একটা কুকুরে ছাগলের পাটা কামড়ে ধরে নিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। ছাগলের মালিক মাথায় হাত দিয়ে আর কাঁদতে শুরু করেছে। বলছে কি হলো? বলছে ওগো কুকুরে দিল আমার ছাগলের পাটাকে কামড়ে।
তো বলছে তো কাঁদছো কেন, এখন এত ডাক্তার বেরিয়ে গেছে, ভেটেরিনারি, একটু কামড়েছে, সেবা শুশ্রূষা করো, ঠিক হয়ে গেল। বলছে না গো, কুকুরে পায়ে কামড়ে দেওয়া মানে খুঁত করে দেওয়া, আমি তো একে বলির জন্য পাতা আর খাবার খাওয়াচ্ছিলাম, এর খুঁত হয়ে গেল মানে কে বলি করা যাবে না। তাই সিভিকদেরকে বলছি, পুলিশ যত তোমাকে পাতা আর ঘুষের টাকা খাওয়াচ্ছে, তোমাকে বাঁচানোর জন্য আর প্রেম করে নয়, তোমাকে বলি দেওয়ার জন্য খাওয়াচ্ছে। আনিসকে যখন খুন করেছিল তখন সবার প্রথম তোমাকে বলি দিয়েছিল, আর আজই করে তোমার দিদিমণি তোমার ফাঁসি চেয়ে সুপ্রিম কোর্ট চলে গেছে। কেন লাফাচ্ছ? তোমাদের কোনো অধিকার নেই রাস্তায় দাঁড়িয়ে গাড়ির পেপার চেক করার। যাও উকিলদের সঙ্গে কথা বলো, তোমাদের উকিলদের সেল আছে। মানুষ যেদিন জাগরুক হয়ে যাবে না, তোমাদের মন্ত্রী আছে ক্রেতা সুরক্ষা দপ্তরের, ও যদি দুদিন একটা ক্যাম্প করে দেয় না, যে রাস্তায় দাঁড়িয়ে তোমাদের পেপার চেক করার অধিকার নেই, তোমাদের খাকি বর্দিদের আছে পেপার চেক করার, সেদিন কিন্তু তোমাদের রাস্তায় দাঁড়ানো বন্ধ করে দেবে পাবলিক। তোমাদের হাতে লাঠি নিয়ে দাঁড়ানোর কোনো অধিকার নেই। কোথাও কোনো ভিডিও অফিস, এসপি অফিস, ডিএম অফিস অভিযান হবে, তোমাদের মাথায় হেলমেট পরে নিয়ে ল এন্ড অর্ডার কন্ট্রোল করার কোনো অধিকার নেই। আরে তোমাদের চাকরির পরীক্ষার কোনো গ্যারান্টি নাই, নেই। কোন গ্রুপ ডি আমাকে বলুন তো, এই তারিখে নোটিফিকেশন বেরিয়েছিল, আর সিভিক ভলেন্টিয়াররা এই চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দিয়ে, আর এদিন রেজাল্ট বেরিয়েছিল, তারপরে ভাইবা হয়েছিল, তারপরে এতদিনের জন্য রিক্রুটমেন্ট করেছিল। বলুন গঙ্গারামপুরের মানুষ, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ আর এখানকার ডিএম একবার বলে দিক যে আমরা এই তারিখে সিভিকের পরীক্ষা নিয়েছি, আর এতগুলো সিভিককে নিয়োগ করেছি, আর এই সিভিকের জন্য এই পড়া করতে হয়। আমি সিভিক হব, আমি পরীক্ষা দেবো, আমি পড়াশোনা করব। 4 বছরের অগ্নিবীর করে দিচ্ছ, তার থেকে তো সিভিকটা ভালো, অন্তত পক্ষে টোটো দাঁড় করিয়ে 2 পয়সা রোজগার করতে পারে। ছেলে খেলা করছে, ছেলে খেলা, বেকার যুবক যুবতীদের জীবন যন্ত্রণা নিয়ে ছেলে খেলা করছে। एक के बाद एक कारखाना बंद कर रहा है देश भर का सरकार, बीजेपी परिचालित, चाहे वो मोदी हो, चाहे वो अटल बिहारी वाजपेयी हो, चाहे वो अमित शाह हो, एक भी कारखाना खोलने का उन लोगों का कोई भी दिलचस्पी नहीं है, कोई भी दिलचस्पी नहीं है। 100 দিনের কাজকে বাঁচানোর জন্য তাদের কোনো ভূমিকা নেই, রেশনিং সিস্টেমকে বাঁচানোর জন্য কোনো ভূমিকা নেই। উল্টে ভূমিকা আছে রেলকে বেঁচে দেওয়ার জন্য, বিএসএনএল কে বেঁচে দেওয়ার জন্য, এলআইসি কে বেঁচে দেওয়ার জন্য, আমাদের এই ন্যাশনাল হাইওয়ে, রেলের ট্র্যাক, এই সব কিছুকে বেঁচে দেওয়ার জন্য। কোথায় যাবে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা, এই ভারতবর্ষের বেকার ছেলেমেয়েরা? সেনাতে রিক্রুটমেন্ট নেই, 4 বছরের অগ্নিবীরে রিক্রুটমেন্ট করেছে, 4 বছর পরে রিটায়ারমেন্ট দিয়ে দেবে। গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছিল, কোনো ভূমিকা আছে? নেই। পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, বিকল্প অর্থনীতি। দুর্নীতি যদি করতে চাও, 2 পয়সা ইনকাম হবে, সব পথে থাকো, তোমার পেট ভরার পর্যন্ত জোগান হবে না। এত জিনিসপত্রের দাম। পূর্ববর্তী বক্তারা বলেছে, আমরা সে কথা বলতে চাইছি না। লড়াই দুতরফেই চলছে। সেই লড়াইয়ে গোটা দেশ রাজ্য জুড়ে জুন মাসে রাজ্য সম্মেলন, তার জন্য জেলা সম্মেলনগুলো চলছে। কি চাই আমরা? সমাজতন্ত্র চাই। কি চাই আমরা? আমরা এমন একটা দক্ষিণ দিনাজপুর, আমরা এমন একটা দেশ চাই, আমরা এমন একটা পশ্চিমবঙ্গ রাজ্য চাই, যে রাজ্যটাতে দুবেলা পেট পুরে খাবার অধিকার থাকবে, আমাদের গায়ে গতরে খাটার জায়গা থাকবে। আমরা এমন একটা পশ্চিমবঙ্গ চাই যেখানে হাওড়া শিয়ালদাতে আমাদের বাড়ির, আমাদের রাজ্যের, আমাদের জেলার ছেলে মেয়েরা পিঠে কাঁধে ব্যাগ নিয়ে বাইরের রাজ্যে 2 পয়সা ইনকামের জন্য চলে যাবে না। আমরা এমন একটা দক্ষিণ দিনাজপুর, এমন একটা পশ্চিমবঙ্গ রাজ্য চাই যেখানে আমাদের খেতে কাজ করা বাপ কাকারা সারের কালোবাজারি, জিনিসের দাম আর পাম্প চালানোর জন্য যে ইলেকট্রিক বিল, তার জন্য প্রত্যেক দিন চাষের কাজটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে আর জমিটাকে বেচে দিতে বাধ্য হচ্ছে। আমরা এমন একটা পশ্চিমবঙ্গ চাই যেখানে আমাদের মায়েদেরকে বন্ধন ব্যাংকে লোন নিতে না হয়। আমরা এমন একটা পশ্চিমবঙ্গ চাই যাতে পশ্চিমবঙ্গের বেকার যুবতীরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আমরা এমন একটা পশ্চিমবঙ্গ চাই যে পশ্চিমবঙ্গে আমরা মেয়েরা মাথা উঁচু করে নিজেদের নিরাপত্তা, সম্প্রীতি আর কাজের ঐক্য আর স্থায়িত্ব নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমরা পারি। তাই দক্ষিণ দিনাজপুরের কাছে আমাদের অনেক আশা। তেভাগার মাটি, খাঁপুরের মাটি, অহল্যা মায়ের মাটি,
এই মাটির বামপন্থী প্রগতিশীল মানুষেরা কখনো এই চোর ছেঁচড় দাঙ্গাবাজদের আক্রমণে হুমকিতে মাথা নোয়াতে পারে না। আমাদের রক্তে খাঁপুরের রক্ত আছে, আমাদের রক্তে অহল্যা মায়ের রক্ত আছে। দক্ষিণ দিনাজপুরকে বাঁচাতে হবে, আমাদের পশ্চিমবঙ্গকে, আমাদের দেশকে, যেমন করে গোটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ, গোটা ভারতবর্ষের প্রগতিশীল, গোটা ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যে সম্মতি এবং বিশ্বাস রাখা গোটা দেশের মানুষ যেমন পাকিস্তান আর আতঙ্কবাদীদের তাদের যা মনসুবা ছিল সেই মনসুবাকে তারা যেমন ঘেঁটে দিয়েছে, সেটাকে যেমন নষ্ট করে দিয়েছে, আর সেখানে যেমন বর্ডারে দাঁড়িয়ে তারা লড়াই করছে, ঠিক সেই রকমই তাদেরকে সেলাম জানিয়ে দেশের ভেতরে, রাজ্যের ভেতরে, জেলার ভেতরে মানুষের রুটি রোজগারের অধিকারকে বাঁচানোর জন্য সেই লড়াইটাও জানকবুল আমাদেরকেও লড়তে হবে। সেই লড়াইয়ে প্রত্যেককে সামিল হবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ কমরেড মীনাক্ষী মুখার্জিকে।